নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে শোনাবো আমার লেখা অভিশাপ গল্পের দ্বিতীয় পর্ব। সকালে উঠে দুজনে শহরে গেল। শহরের এক প্রান্তে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকেন মিতালির গুরুদেব তপন ভট্টাচার্য। প্রথম দেখায় তাকে আর পাঁচটা সাধারণ মানুষের মতন মনে হবে। পোশাকে কোনো আধ্যাত্মিক জগতের ছাপ নেই, আর না তার চাউনিতে আছে একটা ধুতি পাঞ্জাবি পরা সাধারণ মানুষ। অথচ তিনি যখন মুখ খুললেন তখন শ্রাবণী বুঝতে পারল সত্যি এই মানুষটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়। প্রথমেই উনি শ্রাবণীকে প্রশ্ন করলেন, অভিশপ্ত গ্রামের অভিশাপ যে ঘোচাবে মা, বাকি গ্রামবাসীদেরকেও এবং তোমার বাড়ির মানুষজনকে দের কাছ থেকে কি তুমি অনুমতি নিয়েছ? অভিশাপটা তো সকলেরই, তাই সকলে মিলেই ঘোচাতে হবে। শ্রাবণী শুনে অবাক হলো। তারপর ভাবলো হয়তো মিতালি তাকে বলেছে। মানুষটা আশ্চর্যজনকভাবে যেন এই কথাটাও তার মনের জেনে ফেলল। মুখে বলল, না, তুমি ভাবছো মিতালি বলেছে, ও আমায় কিছু বলেনি। তোমার মুখেই লেখা আছে যে তোমার গ্রামে অভিশাপ লেগেছে, এমনকি তোমার গ্রামের প্রত্যেকের মুখেই ছাপ পড়বে। এরপরেও যদি আমার কথায় বিশ্বাস না হয়, তুমি মিতালিকে জিজ্ঞেস করতে পারো, ও আমায় কিচ্ছু বলেনি। শ্রাবণী একবার মিতালির দিকে চেয়ে নিয়ে ওনাকে বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি আপনার ক্ষমতা। আমি আজকেই বাড়ি গিয়ে সকলের সামনে এই প্রস্তাবটা রাখব আর গ্রামের মানুষকে বোঝাবো এই কাজে সহযোগিতা করতে। আমি বিশ্বাস করি তারা কেউ বলবে না যে না, আমরা সহযোগিতা করব না, কারণ তারাও বহুদিন থেকে এর জন্য ভুগছে। ভট্টাচার্য মশাই বললেন, কিন্তু কাজটা সহজ হবে না। তোমার গ্রামের একজন মানুষও যদি এই কাজে সহযোগিতা না করতে চায় তবে পুরোটাই ব্যর্থ হবে। এটা মাথায় থাকবে তো? শ্রাবণ আর মিতা হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে ওখান থেকে চটজলদি বেরিয়ে গেলেন। দুজনে অনায়াসে গ্রামের সব মানুষ ও বাড়ির সব মানুষকে বুঝিয়ে দিল। শুধু বাধা ঠেকল এক পাগলা বুড়িরকে বোঝাতে। আসলে সে মানসিক ভারসাম্যহীন, তাই তাকে বোঝাবে কীভাবে? মিতালি তার গুরুদেবকে বিষয়টা জানালো। তিনি বিধান দিলেন, মানসিক অসুস্থ ব্যক্তিদের নিয়ে কোনো সমস্যা নেই, শুধু ওকে ওই গ্রামের বাইরে অনেক দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে, নচেত ওর প্রভাব পড়তে পারে। এই কাজে সাহায্য করলো মিতালির বাবাও। সেই ওই বুড়িকে নিয়ে তাদের বাড়িতে রাখলো। মেয়ে একটা গ্রামের মঙ্গল কার্যে এত বড় একটা ঝুঁকি নিতে চলেছে, বাবা হয়ে কীভাবে সে পিছনে থাকে। এরপর শুরু হলো রাত 3টের সময় এক মহাযজ্ঞ। সে যজ্ঞে প্রায় 3 ঘন্টার উপরে চলেছিল। গ্রামের সকলে এসে এই পুজোয় যোগদান করে এবং ওই ব্রাহ্মণ মেয়ের এবং তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের কারো কারো চোখে জলও আসে। এদিকে যজ্ঞের মধ্যেই এক কালো ছায়া চারিদিকে ঘিরে আসতে থাকে। যজ্ঞের আগুন যেন নিভিয়ে যেতে বসবে, এমন সময় গুরুদেব তার তপস্যা আরও ঘোর নিমজ্জিত হলো। মিতালি, শ্রাবণী এবং গ্রামের মানুষের চেষ্টা, তাদের ক্ষমা প্রার্থনা, তাদের চোখের জল যেন ঈশ্বরও বিগলিত হলো। আধার কেটে একটা পবিত্র আলো তাদের পুরো গ্রামটাকে উজ্জ্বল করে তুলল এবং পণ্ডিত মশাই পরিষ্কার বুঝতে পারলেন
এই গ্রাম থেকে অভিশাপের ছায়া কেটে গেছে। কিন্তু শ্রাবণীর মনে একটা প্রশ্ন ছিলই, কিন্তু সেটাও কেটে গেল। তারপর আরও একটা বছর কেটে যাওয়ার পর ওই গ্রামে আর ওই বটগাছের কাছে কোনো মৃত ব্যক্তির লাশ পাওয়া গেল না। শ্রাবণী মন থেকে শান্তি পেল। আর কোনো ভয় নেই। এই গ্রামে এখন সে যে কোনো সময় যে কোনো মাসে আসতে পারে। ধন্যবাদ।